আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমার কথা ঠিকভাবে শুনতে পারছেন কিনা এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। আমার কথা শুনতে পারছেন কিনা এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানাবেন। ওকে। তো ইমেইল মার্কেটিং কোর্সের আজ ১০ নম্বর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো গত ২ টা ক্লাসে আমরা অটোমেশন সম্পর্কে জেনেছিলাম এবং অটোমেশন কিভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা কিন্তু দেখেছি। তো আপনাদের হোমওয়ার্কও দেয়া ছিল যে এটাই অটোমেশন কিভাবে সেট আপ করতে হয় এটা আমি বাসায় প্র্যাকটিস করতে বলেছিলাম আপনাদেরকে। তো কতজন হোমওয়ার্ক কমপ্লিট করেছে এটা আমাকে একটু জানাবেন। আপনারা হোমওয়ার্কটা প্রপারলি কতজন কমপ্লিট করেছেন এটা আমাকে একটু জানাবেন। ওকে। তো আজকের ক্লাসটা আপনাদের সম্পূর্ণ একটু ভিন্ন রকমের ক্লাস হবে। আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কিছু দেখাচ্ছি না বা শেখাবো না। আজকের ক্লাসটা সম্পূর্ণ ইনফরমেটিভ এবং থিওরিটিক্যাল একটা ক্লাস হবে। তো আজকে প্র্যাকটিক্যালি আমি কিছু শেখাবো না আপনাদেরকে। অটোমেশন পর্যন্ত আমরা যা যা শিখেছি অর্থাৎ ক্লাসের ১ম থেকে এই ৯ নাম্বার ক্লাস পর্যন্ত আমরা যত কিছু শিখেছি সেগুলোর উপর বেস করে আজকের ক্লাসটা কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে? তো এখানে আজকে যা যা বলবো প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে মনোযোগ সহকারে ক্লাসটা কিন্তু করতে হবে এবং বোঝারও চেষ্টা করবেন যে সবকিছু আপনারা আসলে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? তো আজকে কথা বলবো ক্লায়েন্টের সাথে কাজের ব্যাপারে আমরা প্রাইসিং ডিলটা কিভাবে করব। তো আজকের ক্লাস টপিক হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজের ব্যাপারে আমরা প্রাইসিং ডিলটা কিভাবে করব এর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো আমি হচ্ছে আমার মেইলচিম্প অ্যাকাউন্টে যাই আগে। আপনারা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে সার্চে গিয়ে মেইলচিম্প দিয়ে সার্চ করবেন। এই যে প্রথমেই মেইলচিম্পের লোগো দেখতে পারবেন এখানে। তো এখানে ক্লিক করলে আপনারা মেইলচিম্পের অফিসিয়াল যে সাইট সেই সাইটে নিয়ে যাবে। তো আজকে আপনাদেরকে এটা দেখানোর একটা মূল কারণ অন্যান্য সময় আমরা যখন লগ ইন করেছি তখন আমরা কি দেখতাম, এইখানে হচ্ছে লগ ইন একটা অপশন থাকতো, এই সাইডে হচ্ছে সাইন আপ অপশন থাকতো, কি তাই তো? তো আজকে দেখুন এখানে কিন্তু আমার লগ ইন অপশনও নেই, এই সাইডে আমার সাইন আপ অপশনও নেই। তো যখন এই ধরনের ইন্টারফেস শো করবে তখন আপনারা কি করবেন, এই যে আমার হচ্ছে প্রোফাইলটা দেখা যাচ্ছে এখানে, এই যে টি একদম ডান সাইডে, এটার উপর ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে ক্লিক করলে নিচে হচ্ছে এই যে মেইলচিম্প হোম এই লেখাটা আসবে, এর উপর ক্লিক করলেই আপনারা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। সো লগ ইন যদি লেখা না আসে সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাকাউন্টে লগ ইন করবেন। ওকে? তো লগ ইন করার এটা হচ্ছে আরেকটা ওয়ে। তো লগ ইন অপশন যদি সরাসরি না আসে সেক্ষেত্রে আপনারা প্রোফাইলের ওপর ক্লিক করে নিচে মেইলচিম্প হোম একটা অপশন আসবে অথবা শুধু হোমও আসতে পারে, আপনারা ওইটার উপর ক্লিক করলেই দেন হচ্ছে লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কোন কাজের জন্য কত ডলার চার্জ করবেন ক্লায়েন্টের কাছে। এর আগের ক্লাসে আমি মেবি সাইন আপ ফর্ম, তারপরে হচ্ছে মেইলচিম্পে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কত টাকা চার্জ করতে পারি, সাইন আপ ফর্মের জন্য কত টাকা চার্জ করতে পারি, এই বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম। তো আজ যেহেতু গত ক্লাসে আমরা টেমপ্লেট সরি অটোমেশন সেট আপ করা দেখেছিলাম, তো আজকে অটোমেশন সম্পর্কে আপনাদেরকে প্রপার ধারণাটা দিয়ে দিই। ঠিক আছে? তো হচ্ছে অটোমেশনের ব্যাপারটা যেহেতু ক্লিয়ার করব, তো অটোমেশন সেট আপ করার সময় আমরা কিন্তু এখানে অনেকগুলো অটোমেশন দেখেছিলাম, তাই না? আমি যদি আপনাদেরকে আবারও একটু দেখাই, এই যে ওভারভিউতে গেলেই আমরা দেখতে পারবো। এই যে দেখুন নিচে একটু স্ক্রল করলেই এই যে অটোমেশনগুলো এক একটা আমার সামনে কিন্তু শো করছে। এখানে সি অল প্রিভিল জার্নি দিলে এখানে আরো সবগুলোই শো করবে। এখানে দেখুন কতগুলো অটোমেশন আছে। একটা মানুষের পক্ষে এতগুলো অটোমেশন সেট আপ করা তো পসিবল না, তাই না? আর কোনো ক্লায়েন্টও তার ওয়েবসাইটে এতগুলো অটোমেশন কিন্তু কখনোই সেট করবে না, কারণ এগুলোর প্রয়োজন হয় না। তো এতগুলো অটোমেশন সেট আপ করার কোনো প্রয়োজনই নেই। ৪ থেকে ৫টা ম্যাক্সিমাম
এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ৪ থেকে ৫ টা অটোমেশন সেটআপ করা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর ৩ থেকে ৪ টা অটোমেশন সেটআপ এটা এনাফ। সর্বোচ্চ ক্লায়েন্ট আপনাকে ৪ থেকে ৫ টা অটোমেশন সেটআপ করার কাজ দিতে পারে। কিন্তু ৩ থেকে ৪ টা অটোমেশন সেটআপই কিন্তু এনাফ। এটা ক্লায়েন্টের উপর ভ্যারি করে যে ক্লায়েন্ট কতগুলো অটোমেশন সেটআপ করিয়ে নিতে চাচ্ছেন। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে আপনারা ডিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ৩ থেকে ৪ টা অটোমেশনই কিন্তু সেটআপ করা এনাফ। ঠিক আছে? আর একেকটা অটোমেশনের জন্য আমরা $৫০ থেকে $১০০ পর্যন্ত কিন্তু চার্জ করতে পারি। একেকটা অটোমেশন বলতে আমি বোঝাচ্ছি, এই যে ধরুন ওয়েলকাম নিউ কনট্যাক্ট, এটার অটোমেশন কিভাবে সেটআপ করতে হয় আমি কিন্তু আপনাদেরকে একদম অটোমেশনের যে ১ম ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমি আপনাকে দেখিয়েছিলাম। কোনো ক্লায়েন্ট এটা যদি আপনাকে বলে শুধুমাত্র আমাকে এই একটা অটোমেশন সেটআপ করে দাও, অর্থাৎ শুধুমাত্র এই ওয়েলকাম নিউ কনট্যাক্টস যে অটোমেশনটা আছে শুধুমাত্র এটা সেটআপ করে আমাকে দেন, সেক্ষেত্রে আপনি $৫০ থেকে $১০০ চার্জ করতে পারবেন সেই ক্লায়েন্টের কাছে। ঠিক আছে? তো যারা নতুন বিজনেস স্টার্ট করছে, যেসব ক্লায়েন্টরা নতুন বিজনেস স্টার্ট করছে, এমন ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, সেক্ষেত্রে প্রথমে তিনি আপনার কাছে কিন্তু সাজেশন চাইবেন। এই যে কয়টা অটোমেশন সেটআপ করলে ভালো হয়, মানে তার সাজেশনটা এই ধরনের হতে পারে যে কতগুলো অটোমেশন সেটআপ করলে ভালো হয় বা এমন কিছু আর কি। তখন আপনি ১০ থেকে ২০টা যদি অটোমেশনের লিস্ট তাকে ধরায় দেন, ধরুন ক্লায়েন্ট আপনাকে এসে বলল যে আমি অটোমেশন সেটআপ করতে চাচ্ছি, তো কতগুলো অটোমেশন সেটআপ করলে আমার জন্য বেটার হবে। তখন আপনি যদি তাকে বলেন ১০ থেকে ২০টা অটোমেশনের লিস্ট আপনি যদি তাকে ধরায় দেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু ঘাবড়ে যাবে এবং আপনাকে সে আর কাজও দিবে না। কারণ একটা অটোমেশন যদি $৫০ থেকে $১০০ হয়, তাহলে ২০টা অটোমেশনের প্রাইস কত আসে নিজেরাই চিন্তা করুন। এই জন্য ৩ থেকে ৪ টা অটোমেশন এনাফ। এর থেকে বেশি তেমন কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? আর ৩ থেকে ৪ টা এটা একটা কিন্তু ফুল প্যাকেজের মধ্যে পড়ে। আর এই ৩ থেকে ৪ টা অটোমেশন আপনারা চাইলে $২৫০ থেকে $৪০০ এর মধ্যে প্রাইসটা রাখতে পারেন। তো এটা তো ছিল ফুল প্যাকেজ। এই ৩ থেকে ৪ টা অটোমেশন আপনারা যদি একটা ক্লায়েন্টকে একসাথে ডেলিভারি করেন, একসাথে কাজ করেন, তাহলে এটার আপনার প্রাইসিংটা আপনারা রাখতে পারেন $২৫০ থেকে $৪০০। ঠিক আছে? কি বললাম? ৩ থেকে ৪ টা ওয়েলকাম কনট্যাক্ট হতে পারে, অ্যাবান্ডন কার্ট হতে পারে, শিপিং এর যে কনফার্মেশন মেইলটা যায় সেটা হতে পারে, তারপরে অর্ডার কনফার্মেশনের জন্য যে মেইলটা যায় সেটা হতে পারে। এরকম ৩-৪ টা অটোমেশন যেটা আমি আপনাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছি। এরকম ৩-৪ টা অটোমেশন যদি আপনারা একসাথে ক্লায়েন্টকে ডেলিভারি করেন, সেক্ষেত্রে আপনারা $২৫০ থেকে $৪০০ এর মধ্যে প্রাইসটা রাখতে পারবেন। তো এটা তো ছিল ফুল প্যাকেজ। এবার আসি, কোনো ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো অটোমেশন সাচ অ্যাজ অর্ডার কনফার্মেশন, একটু আগে যেটা ওয়েলকাম কনট্যাক্টের ক্ষেত্রে বললাম, তো এই ধরনের অটোমেশন শুধুমাত্র সেটআপ করবে, শুধুমাত্র একটা অটোমেশনে সে সেটআপ করবে, সেক্ষেত্রে আপনি $৫০ চার্জ করতে পারবেন। আর এক্সপেরিয়েন্স যখন আপনার বাড়বে, ডিজাইনিংয়ের ইমপ্রুভমেন্ট আসলে তখন আরও বেশি চার্জ করা যায় এখানে। ঠিক আছে? ডিজাইনিং ইমপ্রুভমেন্ট বলতে আমি এখানে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম অটোমেশন সেটআপ করার সময় আমাদের টেমপ্লেটের কিন্তু প্রয়োজন হয়, তাই না? আমরা কিন্তু এটা দেখেছিলাম যে টেমপ্লেটেরও প্রয়োজন হয় অটোমেশন সেটআপের ক্ষেত্রে। টেমপ্লেট ছাড়া এটা করা যায় না। তো টেমপ্লেট আপনারা যত সুন্দরভাবে, যত ভালোভাবে করবেন, ডিজাইনিংয়ে আপনার যত ইমপ্রুভমেন্ট আসবে, আপনার প্রাইজিংয়ের ব্যাপারটাও তত বাড়বে। প্রাইস রেঞ্জটা উঠানামা করবে সেই অনুযায়ী আপনার ডিজাইনিংয়ের উপর। ঠিক আছে? তো এটা তো ছিল অটোমেশনের একটা প্রাইজিং ডিল বলতে পারি আমরা। তো কি বললাম, ফুল প্যাকেজের ক্ষেত্রে $২৫০ থেকে $৪০০। আর হচ্ছে যদি এক একটা অটোমেশন ধরি, পার অটোমেশনে আপনারা $৫০ থেকে $১০০ পর্যন্ত চার্জ করতে পারবেন। ওকে? তো প্রথম অবস্থায় $১০০ চার্জ করাটা ঠিক হবে না, কারণ আমরা নিজেরাই $১০০ চার্জ করি। তো প্রথম অবস্থায় ৫০, ৬০, ৭০ এর মাঝখানে থাকাটা বেটার। তো এই তো ছিল অটোমেশন। এরপর আসি টেমপ্লেট ডিজাইনে। তার আগে আমি একটু টেমপ্লেটে যাই। এই যে আমরা টেমপ্লেট একটা ডিজাইন করে রেখেছিলাম, এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে আমি আরেকটা কথা বলেছিলাম, এই যে এডিট অপশনে গিয়ে কিন্তু আমরা আমাদের টেমপ্লেটটাকে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, কোনো কিছু
আপনারা যদি এখানে অ্যাড করতে চান বা কোনো কিছু ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনারা এডিটে গিয়ে এই টেমপ্লেটটাকে আবার নতুন করে নিজেদের মতো করে করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর নতুন করে করতে চাইলে এখানে ক্রিয়েট টেমপ্লেটে যাবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি এই সেম টেমপ্লেটটাতেই আপনারা কোনো কিছু অ্যাড করতে চান বা কোনো কিছু ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই এডিটে যাবেন, তাহলেই হয়ে যাবে। আর এই পাশে অ্যারো চিহ্নতে গেলে আমরা এই যে এখান থেকে ক্রিয়েট ইমেইল, এখানে গেলে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো, যেটা আমি এর আগেও ক্লাসে দেখিয়েছি, এজন্য বিস্তারিত আজকে আলোচনা করলাম না এই বিষয়ে। তো আমি একটু টেমপ্লেটের ভিতরে যাই। এই যে টেমপ্লেটটা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখিয়েছিলাম, এই সম্পূর্ণ টেমপ্লেটটার জন্য আমি ক্লায়েন্টের কাছে চার্জ করতে পারি $50। 40 থেকে $50 চার্জ করার মতো একটা টেমপ্লেট এটা। শুধুমাত্র এই টেমপ্লেটটাই, শুধুমাত্র এই ডিজাইনটাই আমি তাকে ডেলিভারি করব, এর জন্য আমি তার কাছ থেকে $50, $40 খুব এইভাবে, মানে আমি তার কাছ থেকে এটা আমি নিতে পারি, এই পরিমাণ ডলার তার কাছ থেকে আমি নিতে পারি। ঠিক আছে? তো এই ইনিশিয়াল স্টেজে টেমপ্লেট ডিজাইনের জন্য কিন্তু $50 বা $40 আপনারা ইজিলি চার্জ করতে পারবেন। কাজ করতে করতে ধীরে ধীরে যখন আপনাদের কাজের মান আরও ভালো হবে, তখন এই একটা টেমপ্লেট আপনারা $100 থেকে $300 পর্যন্তও কিন্তু চার্জ করতে পারবেন। কি বললাম, যখন আপনাদের ডিজাইনিংয়ে আরও ইমপ্রুভমেন্ট আসবে, আপনারা যখন আরও অভিজ্ঞ হবেন, দক্ষ হবেন, তখন এই শুধুমাত্র এই একটা টেমপ্লেটের জন্যই আপনারা $100 থেকে $300 পর্যন্ত চার্জ করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় 10,000 থেকে 30,000 টাকারও বেশি। ঠিক আছে? তো এই একটা টেমপ্লেটের জন্য কত টাকা চার্জ করবেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের উপরেও নির্ভর করে। ক্লায়েন্ট যদি বেশি বেশি ডিজাইন চায়, অনেক কিছু অ্যাড করতে বলে, তাহলে কিন্তু প্রাইজিংটাও বেশি হবে। ঠিক আছে? তো আমরা অনেক সময় আলাদাভাবে কিন্তু ইমেইল ব্যানার ডিজাইন করে দেন সেটা টেমপ্লেটে অ্যাড করি। তো এইসব ক্ষেত্রে কিন্তু প্রাইস রেঞ্জও উঠানামা করবে। আমি আপনাদেরকে প্রথম দিকেই বলেছিলাম যে আমি কিন্তু ক্যানভা দিয়ে আপনাদেরকে ব্যানার ডিজাইন করা দেখাবো। এই যে এখানে আমি যে পিকচারটা অ্যাড করেছি, এটা কিন্তু আমি এখানে যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করেছি, সেই ওয়েবসাইটের থেকে একটা পিকচার আমি ডাউনলোড করে দেন আমার এই টেমপ্লেটের মধ্যে আমি এটাকে বসিয়েছি। কিন্তু আমি যদি চাই এই জায়গায় ওয়েবসাইটের সেই পিকচার অ্যাড না করে, এখানে কিন্তু আমি ক্যানভা দিয়ে বলুন, ফটোশপ দিয়ে বলুন, এখান থেকে আমি ইজিলি একটা ব্যানার ডিজাইন করে এই জায়গায় রাখতে পারি। যখন আমি ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে ব্যানার ডিজাইন করব, তখন কিন্তু আমার শ্রমটা বেশি যাবে, আমার সময়টা বেশি যাবে। সেই অনুযায়ী আমি কিন্তু তখন বেশি টাকা চার্জও করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ কাজ যত বাড়বে, আপনাকে যত বেশি সময় দিয়ে কাজটা করতে হবে, সেই সময় অনুযায়ী সেই কাজের উপর ভিত্তি করে আপনাকে প্রাইসটা রাখতে হবে। তো ক্লায়েন্ট যদি বেশি বেশি কাজ চায়, তখন বেশি বেশি ডিজাইন চায়, তখন আপনারা বেশি তার কাছ থেকে টাকা চার্জ করতে পারেন। আর যদি ক্লায়েন্টের ডিজাইন নিয়ে কোনো অভিমত না থাকে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কোনো কিছুই বলল, আমার ডিজাইনের মধ্যে আমার এত এত জিনিস চাই, এটা এখানে দিতে হবে, ওটা ওইখানে দিতে হবে, এই ধরনের কোনো কিছু যদি ক্লায়েন্ট না দেয়, তার কোনো যদি মতামত না থাকে, জাস্ট আপনাকে বললো আমাকে একটা টেমপ্লেট ডিজাইন করে দাও, তুমি নিজের মতো করে আমাকে টেমপ্লেট ডিজাইন করে দাও, তখন আপনি নিজের মতো করে একটা ডিজাইন করে দিবেন, তখন ডলারও কম নেবেন। ওকে? মানে তখন আপনার কাজের পরিপ্রেক্ষিতে যে টাকাটা আপনি তার কাছ থেকে চার্জ করছেন, সেই টাকার অ্যামাউন্টটা কমে আসবে। এই কারণেই কমে আসবে, যখন আপনি নিজের থেকে কাজ করে দিবেন, নিশ্চয়ই আপনি অত বেশি ভালোভাবে কাজ করবেন না। ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে, আপনি নিজের মতো করে একটা ডিজাইন আপনি করে দিলেন, সেক্ষেত্রে হচ্ছে সেই অনুযায়ী আপনি চার্জও করবেন। এটার জন্য আমি মনে করি $50 এনাফ। ঠিক আছে? যখন নিজের মতো করে একটা ডিজাইন আপনি তাকে করে দিবেন, সেক্ষেত্রে আপনারা $40-50 চার্জ করতে পারেন। এর থেকে বেশি চার্জ করাটা আসলে ঠিক হবে না। ওকে? আর যখন ক্লায়েন্ট নিজে বলবে আমাকে এই জায়গায় এই জিনিসটা অ্যাড করে দাও, ওইখানে এটা অ্যাড করে দাও, যখন তিনি নিজে কাস্টমাইজড করে ডিজাইন নিবে, তার ওই কাস্টমাইজড ডিজাইনের জন্য আপনার যত পরিশ্রম হবে, যত বেশি সময় লাগবে, সেই অনুযায়ী আপনার অ্যামাউন্টটা তত বেশি ওঠানামা করবে। ঠিক আছে? আর আপনাদের আমি আরও একটা টেমপ্লেট ডিজাইন করে অবশ্যই দেখাবো, তো যেখানে আমরা ক্যানভা দিয়ে ব্যানার ডিজাইন করে দেন সেই ব্যানারটা টেমপ্লেটে কিভাবে বসাবো, এরকম একটা টেমপ্লেট ডিজাইনও কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো। অর্থাৎ টেমপ্লেটের উপর আমাদের আরও ক্লাস আছে।
এই একটা টেমপ্লেট ডিজাইনের উপর অনেক কিছুই কিন্তু নির্ভর করে। ঠিক আছে? তো প্রথমত আপনি যে ডিজাইনটা করলেন সেটা ক্লায়েন্টের পছন্দ হলো না। তো কি বললাম, একটা টেমপ্লেটের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। প্রথম যেটা নির্ভর করে সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করলেন সেটা ক্লায়েন্টের পছন্দ হলো না, তখন কিন্তু তিনি ব্যাড রিভিউ দিবে। আর ব্যাড রিভিউ তো দিবেই। আবার ধরুন যে টেমপ্লেটটা দিয়ে যে ক্যাম্পেইন রান করলেন, সেখানে কাস্টমারদের আপনার টেমপ্লেটটা প্রভাবিত করলো না, অর্থাৎ কাস্টমারের কাছেও আপনার টেমপ্লেটটা ভালো লাগলো না। অর্থাৎ আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইন কাস্টমারের ভালো লাগলো না, সে ইন্টারেস্টেড ফিল করলো না প্রোডাক্ট পারচেস করতে, তখন কিন্তু লিড আসবে না। আর লিড যদি না আসে, ক্লায়েন্ট কিন্তু রেগে যাবে যে তুমি কি ক্যাম্পেইন রান করে দিলে আমাকে, যে এখান থেকে আমার লিডই আসলো না। তাই এই একটা টেমপ্লেট ইম্পর্টেন্ট রোল প্লে করে ইমেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে। কি বললাম, একটা টেমপ্লেট ইম্পর্টেন্ট রোল প্লে করে ইমেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে? সো টেমপ্লেট ডিজাইনটা প্রত্যেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো যাদের হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তাদের জন্য টেমপ্লেট ডিজাইনটা অনেক ইজি। খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনারা অনেক ইজিলি, অনেক সুন্দর স্মুথলি একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যা, যারা মোবাইল ইউজার আছেন তাদের ক্ষেত্রে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিষয়টা কাজ করে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের যে আমি থিমটা নিয়ে কাজ করেছিলাম সেই থিমের মধ্যে এখানে প্রথমে আমাদের হচ্ছে লোগো ছিল, এরপর এরকম একটা প্যারাগ্রাফের মতো ছিল, এরপর পিকচার ছিল। তো ওই থিমের মধ্যে যে যে বিষয়গুলো আছে আপনারা শুধু সেই বিষয়গুলো নিয়েই কাজ করতে পারবেন। এইখান থেকে এক্সট্রা কোনো কিছু নিয়ে এসে এখানে ড্রপ করতে পারবেন না। যেমন এখানে উপরে কিন্তু ডিভাইডার ছিল না। আমি যে থিমটা নিয়ে আপনাদেরকে কাজ শিখিয়েছিলাম সেখানে উপরের এই যে সবুজ অংশ আমরা দেখতে পাচ্ছি এই সাইডে, এই সবুজ অংশের উপরের এইটার কিন্তু ছিল না। এটা আমি নিজে এখান থেকে ডিভাইডার নিয়ে এখানে অ্যাড করেছিলাম। তো যারা ফোন ইউজার আছেন তাদের জন্য এটা একটু সমস্যা। তো ফোন দিয়ে সব কাজ আসলে নিজের সুবিধা মতো করা যায় না। কাজ করা যায় কিন্তু নিজের পছন্দসই বা নিজের সুবিধা মতো করা যায় না, এটাই একটা সমস্যা। ঠিক আছে? তো প্রথম অবস্থায় প্র্যাকটিস করেন, যারা ফোন ইউজ করছেন প্র্যাকটিস করেন, সমস্যা নেই। ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসবে। একদিনেই যে আপনি সব করে ফেলতে পারবেন এমনটা না। তো এই ছিল আমাদের টেমপ্লেট আর অটোমেশন বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাকি থাকছে হচ্ছে ক্যাম্পেইন রান। তো এই ক্ষেত্রেও আমরা $100 কিন্তু চার্জ করতে পারবে। ওকে? কি বললাম? ক্যাম্পেইন রানের ক্ষেত্রেও আমরা $100 চার্জ করতে পারবো। তো প্রাইজিংটা ডিপেন্ড করে কাজের উপর। আপনি ক্লায়েন্টকে কাজটা কিভাবে ডেলিভারি করছেন, কতটা ভালোভাবে সুন্দরভাবে আপনার কাজটাকে আপনি উপস্থাপন করছেন, এর ওপর কিন্তু প্রাইজিংটা ডিপেন্ড করছে। তো যখন কাজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব তখন নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করে দিলেন এর জন্য কত টাকা আপনার প্রাপ্য। আমি নিজে যখন প্রথম অবস্থায় এই কাজগুলো করেছিলাম, আমার তখন দেখা যেত যে আমি বেশ কম টাকাই চার্জ করতাম। দেখা যেত যে মাসে এরকম 10,000, 15,000 এরকম করে আমার আসতো। প্রথম অবস্থায় আমি যখন ইমেল মার্কেটিং এর প্রথম অবস্থায় ছিলাম তখন আমার এইরকম একটা অ্যামাউন্ট আসতো প্রতি মাসে। তো এই যে ধীরে ধীরে শিখতে শিখতে এতদূর পর্যন্ত এসে এখন কিন্তু আর ওই অবস্থাটা নেই। ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রেও এরকম প্রথম অবস্থায় জিনিসটা কম হবে। যখন এটা কাজ করবেন আপনাদের অভিজ্ঞতা বাড়বে। ধীরে ধীরে আপনারা নিজেরাও আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন। আপনারা যত টাকা এখান থেকে প্রত্যাশা করছেন ঠিক সেই পরিমাণ ইনকামই আপনারা এখান থেকে করতে পারবেন। কিন্তু এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন, যথেষ্ট ধৈর্য প্রয়োজন, যথেষ্ট শ্রম প্রয়োজন। ঠিক আছে? আর আপনাদের প্রাইজিং ডিটেল নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে প্রথম অবস্থায় অনেকেই বুঝতে পারে না যে কোন কাজের জন্য কত টাকা চার্জ করতে হয়। তো এর ফলে দেখা যায় যে কেউ বেশি বেশি টাকা চেয়ে ফেলে, আবার কেউ একদমই কম চায়। তো বেশি চাইলেও সমস্যা, কম চাইলেও কিন্তু সমস্যা। বেশি চাইলে ক্লায়েন্ট কাজ দিবে না। কি বললাম? বেশি চাইলে ক্লায়েন্ট কিন্তু কাজ দিবে না, আপনাকে কাজ দিবে না, তখন সে অন্য কাউকে দিবে। অর্থাৎ ক্লায়েন্ট যার কাছে রিজনেবল প্রাইসে পাবে ক্লায়েন্ট সেইখানে যাবে। আর যদি কম চান, খুবই কম টাকা আপনি আপনার ধরুন এই টেমপ্লেটটার জন্য আপনি তার কাছে $20 চার্জ করলেন, এটা কিন্তু যথেষ্ট কম।
ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট নেগেটিভ চিন্তা করবে যে এত কম চাচ্ছে, তাহলে হয়তো সে এক্সপার্ট না। তাই সে জানে না যে কত টাকা আসলে নিতে হয়। তো এই ধরনের নেগেটিভ চিন্তা যেন ক্লায়েন্টের মাথায় না আসে, তো সেই বিষয়টা তো সতর্ক থাকতে হবে। এই জন্য আপনাদেরকে প্রাইজিং ডিটেলটা আমি বলে দিচ্ছি যে প্রথম অবস্থায় আপনারা কত নিতে পারেন, অভিজ্ঞতা বাড়লে তখন কত নিতে পারেন। এই কারণেই কিন্তু আপনাদের এই ক্লাসটা আজকে নেওয়া, যেন এই ধরনের ভুল কেউ না করে। ঠিক আছে? তো এই সব ভুলের কারণে কিন্তু অনেকেই ক্লায়েন্ট হারায়, কাজ কিন্তু তখন পায় না। আর এই জন্যই আমি আলাদাভাবে এই টপিকের উপর ক্লাস নিলাম, যেন এই সমস্যায় আপনাদের পড়তে না হয়। অর্থাৎ প্রাইজিং জিনিসটা মানে কোনটা কাজের জন্য কি পরিমাণ আমি চার্জ করতে পারি, এই বিষয়টা যেন প্রত্যেকের মাথায় থাকে। ঠিক আছে? তো আহ, এখানে এখন অনেকেই আমাকে প্রশ্ন করবে যে ক্লায়েন্ট কোথায় পাবো, কাজ কোথায় পাবো? যেহেতু ক্লায়েন্ট নিয়ে অনেক কথা বলছি, কাজ নিয়ে অনেক কথা বলছি, প্রাইস নিয়ে কথা বলছি। তো এই কোয়েশ্চেনটা আমার আসবে যে আমরা ক্লায়েন্ট কোথায় পাবো, কাজ কোথায় পাবো? তো এই বিষয়ে এর আগেও আমি বলেছিলাম, আবারও বলছি যে যখন আমরা ফাইবার মার্কেট প্লেসের কাজ শিখব, তখন আমরা ক্লায়েন্ট বিষয়ে আরো ডিটেলস জানবো। কি বললাম? যখন আমরা ফাইবার মার্কেট প্লেসের কাজ শিখব, তখন আমরা ক্লায়েন্টের বিষয়ে আরো ডিটেইলিংয়ে জানবো। ঠিক আছে? তো কয়েকটা ক্লাস পরেই আমাদের হচ্ছে ফাইবারের ক্লাসগুলো আসবে, দেন এই বিষয়গুলো আরো গভীরভাবে আমি আপনাদেরকে বুঝাবো বা জিনিসগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব। ঠিক আছে? তো এখানে আরো একটা বিষয় আছে যে আমরা তো এতক্ষণ জানলাম প্রতিটা কাজের জন্য কত টাকা নিতে পারি, তাই না? তো এখন আসি, যদি আমি কোনো কোম্পানির ইমেল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি, তাহলে আমি কত টাকা স্যালারি নিতে পারি। কি বললাম? গত ক্লাস এবং আজকের ক্লাসে আমরা দেখলাম যে আমরা খুচরা কিছু কাজ, এই যে শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন করে দেওয়া, শুধুমাত্র হচ্ছে ক্যাম্পেইন রান করে দেওয়া, শুধুমাত্র অটোমেশন সেট আপ করে দেওয়া, এই যে পার্ট বাই পার্ট এক একটা কাজ, এই খুচরা কাজগুলোর জন্য আমরা কি পরিমাণ ডলার চার্জ করতে পারি ক্লায়েন্টের কাছ থেকে, এই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা আজকে দিলাম। এখন এগুলো তো খুচরা কাজ। এরপর আসি, যদি আপনি কোনো কোম্পানিতে ইমেল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন, অর্থাৎ প্রথমে এই জিনিসটা পসিবল না, এর জন্য যথেষ্ট সময় লাগে। দেখা যায় যে আম, আপনার কাছে কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট জব অফার নিয়ে আসবে। কখন জব অফার নিয়ে আসবে? যখন দেখবে আপনি ফাইবারে বেশ ভালো কাজ করছেন, আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, রিভিউ ভালো, তখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে জব অফার নিয়ে আসবে। ধরুন আজকে একজন ক্লায়েন্টের আপনি একটা অটোমেশন সেট আপ করে দিলেন, অথবা আপনি কোনো ক্লায়েন্টকে টেমপ্লেট ডিজাইন করে দিলেন, সেই ক্লায়েন্টের ওই টেমপ্লেটটা বেশ পছন্দ হলো, আপনার কাজ, আপনার কাজের ধরন পদ্ধতি, এই জিনিসগুলো ক্লায়েন্টের পছন্দ হলো, তখন সেই ক্লায়েন্টটা আপনার কাছে জব অফার নিয়ে আসতে পারে। ঠিক আছে? তো যদি ক্লায়েন্ট, এই সব ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের স্যালারিটা চার্জ করতে পারি, আমরা আমাদের কি পরিমাণ টাকা আমি সেই সেখানে নিতে পারি, তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। যদি ক্লায়েন্ট নিজেই নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট করে রাখে, অর্থাৎ আপনাকে ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে আমার কোম্পানিতে জব অফার করছি, এর জন্য আপনাকে মান্থলি এত টাকা আমি দিব, ক্লায়েন্ট আপনাকে এভাবে বললো। কি বললাম? ক্লায়েন্ট নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সিলেক্ট করে রেখেছেন যে তার কোম্পানিতে তিনি যাকে ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে রাখতে চাচ্ছেন, তাকে তিনি এই পরিমাণ একটা টাকা প্রতি মাসে দিবে। তখন আপনার সেই টাকায় যদি আপনার পোষায়, আপনি কাজ করবেন, না হলে আপনি করবেন না। কি বললাম? ক্লায়েন্ট ধরুন তার আপনার কাজের অভিজ্ঞতা অনেক ভালো, অনেক বেশি, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে চাচ্ছে যে তার কোম্পানিতে ইমেল মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনাকে সে হায়ার করবে। তো এর জন্য সে মান্থলি $1000 আপনাকে দিতে রাজি। এটা সে একদম সিলেক্ট করে রেখেছে যে এই পরিমাণ অ্যামাউন্টই তিনি তার ইমেল মার্কেটিং ম্যানেজারকে দিবে। তো আপনার যদি মনে হয় যে আমি মাসে 1 লাখ টাকা চেয়েও বেশি টাকা আমি এখান থেকে পাওয়ার যোগ্য,
সেক্ষেত্রে আপনি ওই কাজটা ডিনাই করতে পারেন। এটা আসলে তখন আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ওই পরিমাণ অ্যামাউন্টে কাজ করতে চান, কাজ করবেন, সমস্যা নাই। এটা কিন্তু মান্থলি স্যালারি হবে। যখন ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কোম্পানিতে কাজ করবেন, তখন আপনার মান্থলি স্যালারি তারা এই ধরনের একটা রেঞ্জের মধ্যে রাখবে। অবশ্যই $১,০০০ নিচে রাখবে না, এর উপরেই রাখবে। $১,০০০ থেকে তাদের ইমেইল মার্কেটিং ম্যানেজারদের যে জব, এটা হচ্ছে $১,০০০ থেকে স্টার্ট হয়। এর নিচে হয় না সাধারণত। তো এটা ছিল যখন ক্লায়েন্ট নিজে নির্দিষ্টভাবে একটা অ্যামাউন্ট আপনাকে সিলেক্ট করে দিচ্ছে সেক্ষেত্রে। তো এবার আসি অন্যভাবে। তো এই একই জব অফার আরও অন্যভাবে আসে। সেটা হচ্ছে ক্লায়েন্ট বিষয়টাকে আলোচনা সাপেক্ষ রাখে। আলোচনা সাপেক্ষ রাখতে বলতে বুঝাচ্ছি যে ক্লায়েন্ট নিজেও একটা অ্যামাউন্ট বলবে, আপনি একটা অ্যামাউন্ট বলবেন, দুজনের অ্যামাউন্টের মধ্যে একটা ব্যালেন্স করে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেট করা। তো যখন এই ধরনের ক্লায়েন্ট আসবে যে তিনি তার এই স্যালারিটা আলোচনা সাপেক্ষ রাখতেছে, তখন আপনি আপনার মতামত দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট নিজের অপিনিয়ন রাখবেন। তো এইভাবে আলোচনা করে একটা স্যালারি তারা ঠিক করে দেয়। আপনি এবং ক্লায়েন্ট দুজন মিলে আলোচনা সাপেক্ষভাবে একটা স্যালারি ঠিক করে। ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। কেউ আসবে আলোচনা সাপেক্ষ হিসেবে স্যালারিটার রেঞ্জটা ঠিক করবে, আবার কেউ নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েই হায়ার করতে চাবে। সে আগে থেকেই ঠিক করে রাখবে যে এই পরিমাণ টাকাটাই আমি তাকে দিব। এই হচ্ছে ২ টা পদ্ধতি ইমেইল মার্কেটিং ম্যানেজারের কাজের স্যালারির বিষয়টা। ঠিক আছে? তো ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করলে কিন্তু ফুল মার্কেটিং আপনাকে করতে হবে। কি বললাম? ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে যখন আপনি কাজ করবেন, তখন ফুল মার্কেটিং আপনাকেই করতে হবে। অর্থাৎ ক্যাম্পেইন, অটোমেশন, সাইন আপ ফর্ম, ল্যান্ডিং পেজ ডিজাইন, সমস্ত বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা শিখাবো ইমেইল মার্কেটিংয়ের, সমস্ত বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে যদি আপনি কোনো কোম্পানিতে ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন। ওকে? আর এর জন্য আপনারা নতুন অবস্থায় ১,০০০ থেকে $১,৫০০ চার্জ করতে পারবেন। তো বাংলাদেশী টাকায় এটার অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় ১,০০,০০০ থেকে $১,৫০,০০০ টাকারও অনেক বেশি। ঠিক আছে? তো আর অভিজ্ঞতা যখন বাড়বে, তখন আপনারা $৫,০০০ পর্যন্ত এটা চার্জ করতে পারবেন। দ্যাট মিনস ৳৫,০০,০০০। তো এটা যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে, তখন আপনারা এই পরিমাণ ডলার ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করতে পারবেন। ঠিক আছে? তো কি বললাম, ইনিশিয়াল স্টেজে আমরা যখন আমরা নতুন অবস্থায় আছি, নতুন অবস্থা বলতে দেখা যাচ্ছে যে আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি। ৭ মাস, ৮ মাস এরকম টাইম অনুযায়ী আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি। তখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে তার ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবে হায়ার করে, সেক্ষেত্রে আপনি $১,০০০ থেকে $১,৫০০ চার্জ করতে পারবেন। এর থেকে বেশি চার্জ করা আসলে তখন ঠিক হবে না, কারণ আপনি তখন এই পেশাটাই নতুন। ইমেইল মার্কেটিং পেশাটাতে আপনি তখন ইমেইল মার্কেটিং ম্যানেজারের যে পেশাটা, এই পেশাটাই আপনি তখন নতুন। ঠিক আছে? তো নতুন অবস্থায় একটা অ্যামাউন্ট আপনি চাইতে পারেন। যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, তখন আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনার চার্জটা আরও বাড়িয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু এই যে আমি বললাম যে ১,০০০ বা $১,৫০০, $৫,০০০, এটা কিন্তু কোনো অংশে কম কোনো অ্যামাউন্ট না। এটা কিন্তু বেশ ভালো মানের একটা স্যালারি। আর স্যালারির পরিমাণ, এরকম স্যালারি পেতে হইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, কাজের প্রতি ডেডিকেট থাকতে হবে, সর্বোপরি ভালোভাবে সঠিক গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে। তাহলে এই পরিমাণ স্যালারি আপনারাও একসময় পাবেন বলে আমি মনে করি। ওকে? তো তবে এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন। লাখের উপরে যখন আপনারা ইনকাম করতে চাইবেন, এই ধরনের চিন্তাভাবনা থাকলে তখন আপনাদেরকে হচ্ছে ফুল টাইম কিন্তু কাজ করতে হবে। তখন এটাকে আপনারা পার্ট টাইম হিসেবে নিতে পারবেন না। কি বললাম? যখন আপনারা এখান থেকে স্যালারি প্রত্যাশা করবেন লাখের উপরে, সেক্ষেত্রে এই পেশাটাকে আপনাদেরকে ফুল টাইমে কাজের মধ্যে রাখতে হবে। এক্সপেরিয়েন্স যখন ১-২ বছর হবে,
বা ১-২ বছর লাগবে, প্রথম অবস্থায় এই পরিমাণ স্যালারি আশা করা যাবে না। এই পরিমাণ স্যালারি আপনারা তখন আশা করবেন যখন আপনাদের এক্সপেরিয়েন্স ২ বছর, ১ বছর এইরকম হবে। তখন আপনারা এই আ ২ থেকে ৫,০০০ টাকার মধ্যে তখন আপনারা আপনাদের স্যালারি প্রত্যাশা করতে পারেন। ২ থেকে $৫,০০০, সরি, টাকা বলে ফেলেছি। তো আবারও একই কথা বলছি, যখন আপনাদের এক্সপেরিয়েন্স বাড়বে, যখন আপনাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি হবে, তখন কিন্তু আপনারা ২ থেকে এই $৫,০০০ এই পরিমাণ স্যালারি প্রত্যাশা করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় এই পরিমাণ স্যালারি আসলে আশা করা যাবে না। তো প্রাথমিক অবস্থায় ১০ থেকে ৳৩০,০০০ স্যালারি আশা করতে পারেন। আমি মনে করি এটাই অনেক। যদি প্রপার ওয়েতে কাজ করেন তাহলেই এটা সম্ভব। এই ১০ থেকে ৳৩০,০০০ ইনকাম করতে হইলেও আপনাকে এখানে যথেষ্ট শ্রম দিতে হবে। যেহেতু আপনারা নতুন, তো কাজ করতে একটু ১ম এর দিকে সমস্যা হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আমি যেমন এই টেমপ্লেটটা যদি আমি আপনাদেরকে আ আমি নিজেই যদি বসে এই টেমপ্লেটটা ডিজাইন করি, আমার সর্বোচ্চ সময় লাগবে ২০ মিনিট। কিন্তু আপনারা যদি এই টেমপ্লেট আমি ঠিক যেভাবে সাজিয়েছি, এই টেমপ্লেট আপনারা ডিজাইন করতে যান, আপনাদের সময় লাগবে ৪০ মিনিট। তো এই যে আমার এক্সপেরিয়েন্স এখন বাড়ছে, যার কারণে আমার এইসব কাজগুলো করতে গেলে আমার সময়টা কম লাগে। কিন্তু আপনারা যেহেতু নতুন, তো আপনাদের সেই অনুযায়ী সময়টা বেশি লাগবে। ঠিক আছে? তো আর প্রথম অবস্থায় এই ১০ থেকে ৳৩০,০০০ এটাই আমি মনে করি যে অনেক। ঠিক আছে? তাই মন দিয়ে কাজগুলো শিখুন, প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন এখান থেকে। ঠিক আছে? তো এই ছিল আপনাদের সাইন আপ ফর্ম, তারপরে টেমপ্লেট, ক্যাম্পেইন রান, এই বিষয়গুলো নিয়ে প্রাইজিং ডিটেইল, এই জিনিসগুলো শেয়ার করলাম। তো এখানে আমি গত ক্লাসে আরও কিছু প্রাইজিং নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনার সাইন আপ ফর্ম। তো সাইন আপ ফর্মের বিষয়টা সবার মনে আছে কিনা আমি জানি না, তো আমি আবারও মনে করিয়ে দিই। সাইন আপ ফর্ম আমরা ডিজাইন কিন্তু শিখেছি, তাই না? তো সেখানে আমরা ৩ ধরনের কিন্তু সাইন আপ ফর্ম ডিজাইন করেছিলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদিও আমি এই বিষয়টা আমি গত ক্লাসে বলেছিলাম, তারপরেও আজকে সবার সুবিধার্থে একটু বলে দেই যে সাইন আপ ফর্মের ক্ষেত্রে আমাদের প্রাইজিংটা কেমন হতে পারে। এই যে আমাদের সাইন আপ ফর্ম, এই অডিয়েন্সে গিয়ে সাইন আপ ফর্ম আপনারা এখানে দেখতে পারবেন। এই ৩টা সাইন আপ ফর্ম আমরা কিন্তু ডিজাইন করা শিখেছিলাম, তাই না? তো এখানে একটা জিনিস দেখুন, আমি যে সাইন আপ ফর্মটা ডিজাইন করেছিলাম সেটা কিন্তু আমি সেভও করিনি, কোনো কিছুই করিনি। কিন্তু এই সাইন আপ ফর্মটা আমার কিন্তু মেইলচিম্পে সেভ আছে। কিভাবে বুঝবেন সেভ আছে? এই সাইন আপ ফর্মে যখন যাবেন, এই যে দেখুন নিচে একটা লেখা উঠছে, ম্যানেজ ফর্মস। দ্যাট মিনস আপনি এই ফর্ম, আপনার যে ফর্মটা আপনি ডিজাইন করেছেন এর আগে, সেই ফর্মটা ওই অবস্থাতেই আছে। যদি আপনি সেখান থেকে সেই ফর্মটার কোনো কিছু চেঞ্জ করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর এই যে পপ আপ ফর্ম, এখানে লেখা উঠছে এডিট পপ আপ ফর্ম। অর্থাৎ যে পপ আপ ফর্মটা আমি ডিজাইন করেছিলাম, সেই পপ আপ ফর্মটাই আমার এখানে, আমি সেভ না করলেও সেভ অবস্থায় আছে, সেটাই আমি কাস্টমাইজ করতে পারবো। এটার ক্ষেত্রে ওই যে এমবেড ফর্মের ক্ষেত্রেও সেম, এডিট এমবেড ফর্ম, এখানেও এটা শো করছে। এখানে ভিতরে আমি যে কাজগুলো করেছিলাম সেটা ওই অবস্থাতেই ওখানে আছে। আমি চাইলে সেটাকে পরিবর্তন কিন্তু করতে পারবো। আর যখন সেভ থাকবে না, অর্থাৎ আপনি এর ভিতরে গিয়ে কোনো কাজ করবেন না, তখন এই যে এই ধরনের লেখা আসবে, ক্রিয়েট ল্যান্ডিং পেজ বা ক্রিয়েট কন্ট্যাক্ট ফর্ম, এই ধরনের লেখা উঠবে। ঠিক আছে? যখন আপনি অলরেডি কাজ করে ফেলেছেন, কাজ একটা করে রেখেছেন, সেক্ষেত্রে ম্যানেজ ফর্ম, এডিট, এই ধরনের অপশনগুলো আসবে। আর আমি আপনাদেরকে একটু দেখাই, পপ আপ ফর্মটা দেখাই। একটু টাইম নিবে। এই যে প্রথমে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এরপর হচ্ছে ইমেল সাইন আপে যাবেন। এই যে এই পপ আপ ফর্মটা আমি আপনাদেরকে ডিজাইন করা দেখিয়েছিলাম, এটাই এখানে আমার শো করছে। এখানে একটা বিষয় আমি কাজ করিনি, সেটা হচ্ছে এই যে গেট এক্সক্লুসিভ আপডেটস অ্যান্ড অফার্স, এই যে লেখাটা, এখানে চাইলে কিন্তু আপনারা অন্য কিছু লিখে দিতে পারেন। এটাকে জাস্ট কপি করে আমি এটাকে ডিলিট করে দিই। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন। ধরুন আমি লিখি
সাইন আপ ফর মান্থলি নিউজ লেটার। তো এই যে লিখলাম সাইন আপ ফর মান্থলি নিউজ লেটার, এখানে যেটা লেখা থাকবে সেটাই যে আপনারা দিতে হবে এমনটা কিন্তু না। এখানে আপনারা চাইলে আপনাদের লেখা চেঞ্জ করে দিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখন আমি চাইছি যে এই লেখাটার যে কালার, এই কালারটাকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এটাকে জাস্ট সম্পূর্ণটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে এ একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে কালারগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো একটা করে কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই কালারটা দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে আমার পুরো সেট হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে চাইলে ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারবেন এই যে হেডিং এ গিয়ে। তো এটা আমি এখন আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ এটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম। জাস্ট আমি আপনাদেরকে লেখাটা কিভাবে লিখতে হয় এটা দেখাইনি, আর কালার চেঞ্জিংটা দেখাইনি, এই কারণে দেখিয়ে দিলাম। তো এই যে একটা পপ আপ ফর্ম, এই পপ আপ ফর্মের জন্য আমরা কত টাকা চার্জ করতে পারি? এইরকম একটা পপ আপ ফর্মের জন্য আপনারা $50 সর্বোচ্চ চার্জ করতে পারেন। $50 উপরে চার্জ করা যাবে না। প্রাথমিক অবস্থায় আপনারা এটাকে $40ও চার্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পপ আপ ফর্মটা, এই পপ আপ ফর্মে কিন্তু $50 উপরে চার্জ করা যাবে না। যদি আপনি $50 উপরে চার্জ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু এখানে আপনাদের কাছে আরো অনেক বেশি ডিজাইন চাবে, আরো অনেক বেশি ইনোভেটিভ করে যাবে, যেটা কিন্তু আপনি মেইলচিম্প দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দেখা যায় যে ক্লাভিওতে এটা করা যায়। তো যেহেতু আমরা ক্লাভিও এখানে আমি আপনাদেরকে শেখাবো না, সো ওই বিষয়টা নিয়ে আমি এখানে কথাও বলছি না। তো মেইলচিম্প নিয়ে যেহেতু আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, মেইলচিম্প শেখাচ্ছি, তো মেইলচিম্পের বিষয়গুলোই আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো মেইলচিম্পে যখন আমরা একটা পপ আপ ফর্ম ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা কিন্তু $50 বেশি চার্জ করতে পারবো না, কারণ $50 বেশি চার্জ করলে তখন ক্লায়েন্ট এখানে আরো অনেক বেশি ডিজাইন ইনক্লুডেড করে যাবে, যেটা মেইলচিম্প দিয়ে করা সম্ভব না। এই জন্য পপ আপ ফর্মের ক্ষেত্রে আমরা অলওয়েজ $50 চার্জ করব। আর বাকি যে অন্যান্য ফর্মগুলো আছে, যেমন ফর্ম বিল্ডার, এমডেড ফর্ম, তো এখানেও হচ্ছে প্রাইসিংটা ডিপেন্ড করে আপনার ডিজাইনিং এর উপর, আপনি কতটা স্মার্টলি ডিজাইন করছেন, কি কি ফিচার আপনি এখানে প্রোভাইড করছেন, এগুলোর উপর ডিপেন্ড করবে। আর নতুন অবস্থায় আমি বলবো $30 থেকে $40 চার্জ করবেন। আর যদি এর বেশি চার্জ করতে চান, হাইয়েস্ট $50। নতুন অবস্থায় এর থেকে বেশি চার্জ করা মোটেও ঠিক হবে না। আর পপ আপ ফর্মের ক্ষেত্রে নতুন অবস্থায় হোক, পুরাতন অবস্থায় হোক, যেই অবস্থাতেই হোক, $50 উপরে চার্জ করা যাবে না, যদি আপনি মেইলচিম্প দিয়ে কাজ করেন তাহলে। সেটা আমার সেভ হবে না এখানে। তো এই ছিল আমাদের হচ্ছে সাইন আপ ফর্ম, যেগুলো ফর্ম বিল্ডার, পপ আপ ফর্ম, এমডেড ফর্ম, এই তিনটে বিষয়ে বললাম। তো পপ আপ ফর্মের ক্ষেত্রে আবারও বলছি একই কথা, নতুন হোক পুরাতন হোক, যে অবস্থাতেই হোক, $50 বেশি এখানে আপনারা চার্জ করবেন না, করলে ঝামেলায় পড়ে যাবেন। আর ফর্ম বিল্ডার, এমডেড ফর্ম, এগুলো ইনিশিয়াল স্টেজে আপনারা $40 থেকে $50 বা $30 এরকম চার্জ করতে পারেন। যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে, তখন আপনারা ডিজাইনিংয়ে যখন আপনাদের আরও ইমপ্রুভমেন্ট আসবে, সেক্ষেত্রে আপনারা তখন আরও বেশি চার্জ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য তো আমি আপনাদেরকে বলেইছিলাম যে $15 থেকে $20 চার্জ করতে পারেন, এখানে কাজ অনেক অল্প। তো এটার জন্য $15 থেকে $20 চার্জ করলেই এনাফ। এখানে এর থেকে বেশি আসলে চার্জ করাটা ঠিক না। যেখানে কাজ বেশি সেখানে টাকার অ্যামাউন্টটা বেশি, যেখানে কাজ কম সেখানে টাকার অ্যামাউন্টও কম। ওকে? আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একজনের একটা সমস্যা দেখেছিলাম, যে তার এই মেইলচিম্প অ্যাকাউন্ট মেবি তিনি ক্রিয়েট করেছিলেন, কিন্তু উপরে একটা ইয়েলো কালারের একটা ওয়ার্নিং কিছু একটা শো করছিল নোটিফিকেশনটাই। তো এই সমস্যাটা সম্পর্কে এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, আজকে আবারও বলছি, যাদের এই মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে উপরে এই জায়গাটায় ইয়েলো কালারের কোনো নোটিফিকেশন দেখবেন বা কোনো রকম অ্যালার্মিং কিছু দেখবেন, এখানে কিন্তু এই যে প্রোফাইলের এই জায়গায় একটা হচ্ছে ইরোর একটা অপশন দেখায়, রেড রেড কালারের। ঠিক আছে? তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, সেই অ্যাকাউন্টে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ঠিক আছে?
অনেক সময় লগ ইনই করা যায় না। তো এইসব ক্ষেত্রে যখন এরকম সমস্যা দেখা দিবে তখন ওই অ্যাকাউন্টটা আপনার ডিসেবল হয়ে যায়, ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো কী কী কারণে সাসপেন্ড হয় বলি। যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই জিমেইলটা যদি পুরাতন কোনো জিমেইল হয়, সেই জিমেইল দিয়ে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, সেই জিমেইলে আপনি অন্য কোনো হয়তোবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন, তো এইসব ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। আর যদি ইনভ্যালিড জিমেইল অ্যাড্রেস হয় তাহলে তো অবশ্যই এই সমস্যাটা হবে। তো আমি এর আগে বলেছিলাম যে যাদের এই ধরনের প্রবলেম হবে তারা নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করে দেন সেটা দিয়ে যেন মেইলচিম্প অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। তো এরকমও হয়তোবা একজন করেছেন, তো তারপরেও আপনার আম এই একই প্রবলেমটা থেকে গেছে। তো এটা কি কারণে হয়েছে বলি। যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি নতুন যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেই জিমেইল অ্যাড্রেসে ওই ব্রাউজারে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা উচিত ছিল। ঠিক আছে? তো দেখা যায় যে আমি আমার এই ব্রাউজারে গেলাম, এইখানে গিয়ে আমি হচ্ছে মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু আমার এই ব্রাউজারে একটু সমস্যা আছে, বা আপনারা পূর্বে যে ব্রাউজারটা দিয়ে ইমেল মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ব্রাউজারে গিয়েই আপনি আবার মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, জাস্ট ইমেল অ্যাড্রেসটা আপনার নতুন দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো এই জন্য কী করবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি নতুন ক্রিয়েট করেছেন সেই ব্রাউজারে গিয়েই মেইলচিম্প অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সবচেয়ে বেস্ট হবে। ওকে? তাহলে এই ধরনের প্রবলেমটা আশা করি হবে না। আর আপনারা যখন একই ডিভাইস দিয়ে বারবার এই একটা জিনিস প্র্যাকটিস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইপির প্রবলেম হতে পারে। আমি এর আগেও ক্লাসেও বলেছিলাম যে মেইলচিম্প কিন্তু এখন আপডেট নিচ্ছে। এর আগে যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো এখন নেই। দিন এটা আরও ইমপ্রুভ হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে অনেক ধরনের রেস্ট্রিকশনস চলে আসছে, তারপর অনেক ধরনের রুলস কন্ডিশন চলে আসছে এই জায়গায়। তো এই জন্য দেখা যায় যে এই সমস্যাগুলো মাঝে হয়। ঠিক আছে? যে সমস্যাগুলো আগে খুব একটা হতো না, এই ধরনের প্রবলেম আগে তেমন একটা হতোই না, এখন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। এর একটাই কারণ মেইলচিম্প দিন আপডেট নিচ্ছে, এটা আরও বেশি ইমপ্রুভ হচ্ছে। এই কারণে আহ, এখানে বেশ কিছু রেস্ট্রিকশনস, বেশ কিছু রুলস অ্যাড করে দিচ্ছে তারা। তো এই কারণে আপনারা যখন দেখছেন যে আমি যেভাবে বললাম যে যে জিমেল অ্যাড্রেসটা নতুন ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাড্রেসে গিয়েই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপরেও যদি এই ধরনের সমস্যা হয় তখন আপনার বুঝতে হবে যে আপনার ওই ডিভাইসের আইপিটার প্রবলেম করছে। তখন আপনারা ডিভাইসটা চেঞ্জ করে নেবেন, অন্য ডিভাইস দিয়ে তখন হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে? তো এই ছিল আজকে আমাদের থিওরিটিক্যাল কিছু ক্লাস, যেখানে আমি আপনাদেরকে প্রাইজিং বিষয়টা শেয়ার করলাম। প্রাইজিং বিষয়ে শেয়ার করার মূল কারণ এটাই ছিল যে প্রথম অবস্থায় আপনারা বুঝতে পারেন না যে কোন কাজের জন্য কি পরিমাণ টাকা নেওয়া উচিত। তো যখন আপনারা ক্লায়েন্টের কাছে কাজ পাবেন, ক্লায়েন্ট যখন আপনার কাছে বলবে যে এটার জন্য তুমি কি পরিমাণ চার্জ করছো, তখন আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন বা সঠিকভাবে চার্জটা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? তো এই কারণেই মূলত এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আপনার স্যালারি কত? আসলে স্যালারি তো এইভাবে বলাটা ঠিক না। তো আজকের হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস ছিল, আপনাদের প্রথমেই বলেছি এখানে আজকে আমি প্র্যাকটিক্যালি কিছুই দেখালাম না। নেক্সট ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েটটা দেখব, ল্যান্ডিং পেজ ডিজাইনটা আমরা শিখব। তো আজকে আমি যতটুকু আপনাদেরকে বুঝিয়েছি এতটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে আমি যত কথা বলেছি প্রথম থেকে এখন পর্যন্ত, এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তারা করতে পারেন। রোল নাম্বারটা দিবেন, যাদের কোয়েশ্চেন আছে তারা রোল নাম্বার দিবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে রোল নাম্বারটা দিবেন। ওয়ান ফোর এইট। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
জি। আ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে। আসলে ইমেইল মার্কেটিং এটা আসলে বিশাল বড় একটা কোর্স। এখানে একবারে সবকিছু শেখানো কোনোভাবেই পসিবল না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো শেখাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট এই ধরনের আ জিনিসগুলো নিয়েই আপনার কাছে আসবে। যদি আপনি মেইলচিম্প এ কাজ করে থাকেন। আমরা যখন Fiverr অ্যাকাউন্ট খুলব সেখানে কিন্তু আমাদের ডেসক্রিপশন এর ওখানে মেইলচিম্প বিষয়টা থাকবে। যে মেইলচিম্প এর আমরা এই কাজ করছি। আমরা মেইলচিম্প নিয়ে কাজ করছি। এই বিষয়টা Fiverr এ এড থাকবে। আর মেইলচিম্প এর যে কাজগুলো ক্লায়েন্টরা নিয়ে আসে, সেই কাজগুলো হচ্ছে আমি আপনাদেরকে শেখাচ্ছি। আর এই কাজগুলোই আপনারা পাবেন। এর বাইরে অন্য কোনো কাজ পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। ওয়েলকাম। 156 ওয়ালাইকুম আসসালাম। জি, অবশ্যই পারবেন। কোনো সমস্যা হবে না। লগইন করতে পারবেন। প্রবলেম হবে না। পাসওয়ার্ড আর জিমেইল অ্যাড্রেসটা দিলেই লগইন হয়ে যাবে। আর সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ডিভাইস থেকে করছেন বা যে ইমেইল অ্যাড্রেস থেকে করছেন, সেই ইমেইল অ্যাড্রেসে একটা কোড যেতে পারে। সেই কোডটা আপনাকে দিতে হবে। ওকে।